শুরু। রেডি, 1 2 3 স্টার্ট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজকে জুম বাংলাদেশ লাইভ টক শো এর উপস্থাপক। আজকে আলোচনার বিষয় জুম বাংলাদেশ ভলান্টিয়ার্স ক্যান্ডিডেট ইলেকশন 2025 নিয়ে, যেখানে আমরা আজ কথা বলবো জুম বাংলাদেশ এর দুটি গুরুত্বপূর্ণ শাখা মিরপুর ব্রাঞ্চ এবং তেজগাঁও ব্রাঞ্চ এর ভাইস কোঅর্ডিনেটরদের সঙ্গে, যারা এবার বর্তমান ইলেকশনে ভাইস কোঅর্ডিনেটর ক্যান্ডিডেট হিসেবে এই নির্বাচনে লড়াই করতেছেন। তার পূর্বে আপনাদের জন্য একটি খুবই দুর্দান্ত এবং খুব উজ্জ্বল এবং শক্তিশালীময় একটি বার্তা আমাদের পক্ষ থেকে আছে, সেটা আজ আমরা প্রকাশ করব। তবে এটি নিয়ে আমাদের একটি বিস্তর প্ল্যান আছে, সেটা আমরা হয়তোবা আগামী 2 থেকে 3 দিনের ভিতরেই সেটা জানিয়ে দিতে পারবো। তবে আমাদের এই নির্বাচনকে আরো আনন্দ ঘনীভূত করতে আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। প্রতিটা নির্বাচনেরই একটি থাকে থিম সং, যে সং এর মাধ্যমে আসলে আমরা বুঝতে পারি সেই নির্বাচনটা আসলে কতটা জাঁকজমকময় হচ্ছে। ঠিক তেমনই জুম বাংলাদেশও পিছিয়ে নেই সেদিক থেকে। আমরা প্রথমেই শুনে নিব আমাদের জুম বাংলাদেশের জন্য তৈরি থিম সং, জুম বাংলাদেশ ইলেকশন থিম সং। এসেছে এসেছে আবার নির্বাচন জুম বাংলায়, প্রাণে আবার উদ্দীপনা, একসাথে এগিয়ে চলা। ঢাক বাজে হাসির সুরে, রঙে রঙে ভরে যায় মন। এসেছে এসেছে আবার নির্বাচন জুম বাংলার, প্রাণে আবার উদ্দীপনা, একসাথে এগিয়ে চলার। ঢাক বাজে হাসির সুরে, রঙে রঙে ভরে যায় মন। শুনো শুনো ভোটার গণ, জুমে আইলো নির্বাচন। শুনো শুনো সহযোদ্ধারা, জুমে আইলো প্রতিনিধি নির্বাচন। তোমার চোখে সেরাকে দাও ভোট, বানাও প্রতিনিধি তাকে। শেখায় পথের ছেলেকে লেখা হাতে খড়ি, কেউ ছুটে যায় বন্যার জলে, ছড়ায় মানুষের মুখে ভালোবাসার হাসি। কেউ শেখায় পথের ছেলেকে লেখা হাতে খড়ি, কেউ ছুটে যায় বন্যার জলে, ছড়ায় মানুষের মুখে ভালোবাসার হাসি। শুনো শুনো ভোটার গণ, জুমে আইলো নির্বাচন। শুনো শুনো সহযোদ্ধারা, জুমে আইলো প্রতিনিধি নির্বাচন। তোমার চোখে সেরাকে দাও ভোট, বানাও প্রতিনিধি তাকে। ভলান্টিয়ারদের কণ্ঠে উঠুক এক গান, সেবার আলো ছড়াক হাজার প্রাণ। সাহস আশা দিচ্ছায় এগিয়ে চলি, ভালোবাসার ডানায় ছুঁই স্বপ্নগুলি। ভলান্টিয়ারদের কণ্ঠে উঠুক এক গান, সেবার আলো ছড়াক হাজার প্রাণ। সাহস আশা দিচ্ছায় এগিয়ে চলি, ভালোবাসার ডানায় ছুঁই স্বপ্নগুলি। শুনো শুনো ভোটার গণ, জুমে আইলো নির্বাচন। শুনো শুনো সহযোদ্ধারা, জুমে আইলো প্রতিনিধি নির্বাচন। তোমার চোখে সেরাকে দাও ভোট, বানাও প্রতিনিধি তাকে। শুনো শুনো ভোটার গণ, জুমে আইলো নির্বাচন। শুনো শুনো সহযোদ্ধারা, জুমে আইলো প্রতিনিধি নির্বাচন। তোমার চোখে সেরাকে দাও ভোট, বানাও প্রতিনিধি তাকে।
চোখে সেরাকে দাও ভোট, বানাও প্রতিনিধি তাকে। তোমার চোখে সেরাকে দাও ভোট, প্রতিনিধি বানাও তাকে। হ্যাঁ, আমাদের এই মূল মন্ত্রেই চলছে এবারের এই নির্বাচন, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে থিম সংটি তৈরি হয়েছে, সেই থিম সংটির রূপকার হচ্ছেন আমাদের সকলের প্রিয় রাকিব হাসান, এমডি রাকিব হাসান রিফাত। ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই টক শো আয়োজনের প্রথম আংশিক সময়টুকুতে। আমি রিফাত ভাইয়ের কাছ থেকে আমি এই গানের পিছনের কিছু কথা শুনতে চাচ্ছি। মূলত এটা শুরু করার কারণ হচ্ছিল, আমি চাইছিলাম যে আমাদের যেহেতু জুম বাংলাদেশে আমি একজন ভলেন্টিয়ার এবং সদস্য, আমি যেহেতু গান বিষয়ে কিছুটা শিখেছি অনেকটা, এই গত 4-5 মাসে অনেকটা শিখেছি। তো তখন ওখান থেকে মাথায় আইডিয়া আসলো, যেহেতু আমাদের একটা নির্বাচন হতে যাচ্ছে জুম বাংলাদেশের, এক্ষেত্রে মনে হয় যে একটা গান অনুপ্রেরণার অনেক একটা অংশ, অনেক একটা বড় জায়গা হতে পারে। এই বিষয়ে গানটা লেখা এবং গানটা তৈরি করেছি আমি, এবং আমার আমার আরো 2জন ভাইয়া রয়েছে আর একটা আপু রয়েছে। যখন তাদেরকে প্রস্তাব দিলাম যে আমার একটা সংগঠন রয়েছে এরকম, আমরা চাইলে একটা গান বানাতেই পারি। তো তখন ওরা বললো যে ঠিক আছে, গান বানানো যায়। পরে আমাকে বললো যে তুমি লেখো। আমি লিখলাম। মেহেদী ভাইয়ের সাথেও কথা হয়েছে এই গানের বিষয়ে। যখন লেখাটা হলো, তারপর আমরা গানটা ফাইনাল করলাম, এবং যখন আমি গানের রিলিজ গুলো দিলাম তাদেরকে, তখন তারা বললো না, চমৎকার ভাবে এটা প্রেজেন্ট করা যাবে। দেন তখন আমরা প্ল্যান করলাম যে কিভাবে কি করা যায়। যেহেতু একটা নির্বাচনমূলক গান, সেক্ষেত্রে গানটাতে আমরা এমন কিছু রাখার চেষ্টা করেছি যেন গানটা শুনলে যেন মনে হয় যে না, আমরা নির্বাচন একটা ভাইবের মধ্যে রয়েছি বা একটা আনন্দমুখর পরিবেশে রয়েছি। এবং গানের যে লাইনগুলো রয়েছে, প্রতিনিধি বানাও তাকে, আসলেই নির্বাচনটা এমন ভাবে হওয়া উচিত যে আপনার চোখে যে সেরা, এবং যে আপনার মনে হবে যে এই মানুষটাকে দিয়ে সব সম্ভব, কাজ করা সম্ভব, তাকে আমি প্রতিনিধি বানাবো। মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। আর গানটা আশা করি ভালো লাগবে সকলের, কারণ গানটার পিছনে অনেক পরিশ্রম রয়েছে, অনেক কি আর বলি, মনে করেন গানটা অনেক আমাদের বেস্টটা দিয়ে ট্রাই করেছি বানানোর জন্য। যেহেতু আমাদের জুম বাংলাদেশ সবসময় বেস্ট, তো আমরা গানটাও বেস্ট রাখার চেষ্টা করেছি, যেন এই গানটি সবসময় বাঁচতে থাকে। যে আমাদের যেহেতু এখন নির্বাচন হবেই প্রতি বছর ইনশাল্লাহ, তো আমরা মনে করি যে গানটা নির্বাচন কেন্দ্রিক। তো এই গানটা আমরা চেষ্টা করবো যে মানে যতবারই নির্বাচন হোক, এই গানটা প্রতিবার নির্বাচনে ব্যবহারযোগ্য হবে। মেহেদী ভাই, এটাই বলার ছিল। আহ, অসংখ্য ধন্যবাদ। অলরেডি আমাদের এই গানের সারা সকল সহযোদ্ধাদের মধ্যে পড়ে গিয়েছে, যারা এই গানকে কেন্দ্র করে তাদের নির্বাচনী প্রচারণা আশা করি আরো জমকালো ভাবে শুরু করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের এই টক শোতে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার কারণে। বেসিক্যালি আমি এই গানকে কেন্দ্র করে আপনাদের পক্ষ থেকে কিছু কমেন্টস জানতে চাচ্ছি, এবং অলরেডি আমাদের অনেক সদস্য কমেন্টস করে ফেলেছেন, তাদের মূল্যবান মতামত জানিয়ে ফেলেছেন। রিদওয়ান আহমেদ আরমান ভাইয়া রিফাত ভাইকে বেস্ট অফ লাক গানের জন্য সংবর্ধনা দিয়েছেন। ইমোশনাল ফারুক ভাইয়া অসাধারণ হয়েছে থিম সংটা। উনি আরেকটি কমেন্টস করেছে, রিফাত ভাইকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা থিম সং তৈরি করার জন্য। আসলে বেসিক্যালি জুম বাংলাদেশ আপনার প্রতি কৃতজ্ঞ প্রকাশ অবশ্যই করবে এই নির্বাচনকে কেন্দ্র করে এত সুন্দর একটি থিম সং তৈরি করার জন্য। উম্মে হানি মেঘলা আপু, যিনি আমাদের এই নির্বাচন কমিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য, উনি গান এর 2 লাইন শোনানো যায় কি? যেহেতু একজন নির্বাচন কমিশনার আমাদের কাছে আবার গানটি শুনতে চেয়েছে, আমরা অবশ্যই শোনাবো। আপু আমাদের সঙ্গে থাকবেন, আমরা আমাদের আলোচনার এক ফাঁকে অবশ্যই আবার গানটি নিয়ে আমরা আসব। এরপর ঐশী আপু, যিনি সদর তেজগাঁ থেকে কোঅর্ডিনেটর পদে নির্বাচন করতেছেন, উনি আপনাদেরকে একটি লাভ রিয়েক্ট দিয়েছেন। এরপরে আবার আরমান ভাই লিখেছে, পরের বার আবার গান চাই এমডি রাকিব হাসান। মানে পরবর্তী নির্বাচন যখন আবার আসবে, তখন আবার নতুন থিম সঙ্গে আপনাকে আবার আমাদের সামনে উনি চাচ্ছে। আমরা অবশ্যই চাবো যেন প্রতি নির্বাচনের নতুনত্ব আমাদের মাঝে আসে। আসলে ভলেন্টিয়ারিং আমাদের যে পেশা, বা আমরা জুম বাংলাদেশে এজ এ ভলেন্টিয়ার হিসেবে কাজ করতেছি, আমাদের প্রতিভাগুলো আসলে এইটাই, যে আমরা কোনো অংশে পিছিয়ে নেই।
আমরা নির্বাচন করতেছি, আমরা বাচ্চাদের পড়াশোনা করাচ্ছি, আমরা সমাজে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াচ্ছি, তার পাশাপাশি আমাদের ভিতরকার যে গুণাবলী সেগুলো আমরা প্রকাশ করতেছি। একটি থিম সং তৈরি করা আসলে চারটিখানি কথা না, এর পিছনে থাকে অনেক গল্প, অনেক কষ্ট, অনেক ত্যাগ। সেই বিষয়গুলো আজকে রাকিব ভাই আমাদের কাছে শেয়ার করেছেন। রাকিব ভাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের এই টক শোতে আসার জন্য। আমি ফিরে যাচ্ছি আমাদের মূল পর্বে। আশা করি আপনারা আমাদের সঙ্গে সবাই থাকবেন। এই নির্বাচন শুধুমাত্র একটি পদ নির্ধারণ নয়, এটি নেতৃত্ব, দায়বদ্ধতা এবং টিম ওয়ার্কের এক উজ্জ্বল প্রতীক। আজ আমাদের সঙ্গে রয়েছেন মোট 4 জন প্রার্থী, 2 জন মিরপুর শাখা থেকে এবং 2 জন তেজগাঁ শাখা থেকে। ওনারা দুজনই বেসিক্যালি ভাইস কোঅর্ডিনেটর পদে লড়তেছেন এই নির্বাচনকে কেন্দ্র করে। প্রথমেই আমি ওয়েলকাম জানাতে চাচ্ছি এমডি ইমন ভাইকে, যিনি ভাইস কোঅর্ডিনেটর পদে ক্যান্ডিডেট হয়েছেন মিরপুর শাখা থেকে। ওয়েলকাম ভাইয়া। এরপর আমি স্বাগত জানাচ্ছি এমডি আতিকুল ইসলাম ভাইয়াকে, যিনি মিরপুর শাখা থেকে ক্যান্ডিডেট পদে মনোনীত হয়েছেন। এবং এর পরবর্তীতে আমি স্বাগত জানাচ্ছি এমডি আলামিন হোসাইন ভাইয়াকে, যিনি তেজগাঁ শাখা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং ভাইস কোঅর্ডিনেটর পদে মনোনীত হয়েছেন। এরপর আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের অন্যতম একজন সহযোদ্ধা শাহাদাত হোসেন ভাইকে, যিনি ভাইস কোঅর্ডিনেটর পদে মনোনীত হয়েছেন এবং প্রার্থিতার জন্য লড়াই করতেছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে যুক্ত হওয়ার কারণে। আপনাদের পক্ষ থেকে আজ আমরা আপনাদেরই কথা শুনবো, আপনাদের পরিকল্পনা কি, আপনাদের ভাবনা কি, আপনাদের প্রতিশ্রুতি কি। বেসিক্যালি এই কথাগুলো নিয়ে, এই প্রশ্নগুলো নিয়ে আমরা আজ আপনাদের সকলের সামনে হাজির হয়েছি। আমি প্রথমেই জানতে চাচ্ছি মিরপুর শাখার প্রার্থীদের কাছ থেকে আপনারা সংক্ষেপে নিজেদের পরিচয় এবং কেন ভাইস কোঅর্ডিনেটর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেটি বলবেন। ইমন ভাই। ধন্যবাদ মেহেদী হাসান ভাইকে আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য। তো আমি যদি আমার দিকটা বলি, আমি হচ্ছে পূর্বে ছিলাম হচ্ছে হাইকোর্ট শাখার অপারেশন ম্যানেজার, আর বর্তমানে আমি প্রার্থী হিসেবে মিরপুর শাখা থেকে ভাইস কোঅর্ডিনেটর হিসেবে মনোনীত হয়েছি। এই জন্য অসংখ্য ধন্যবাদ জুম বাংলাদেশ ইউথ ফাউন্ডেশনকে। তো আমার যে ভিশন এবং আমার যে গোল, সো আমি ওই গোলটা পরিপূর্ণ করার জন্য আমি বিশ্বাস করি এবং আমার সে আত্মবিশ্বাস আছে যে আমি যোগ্য আমার ভাইস কোঅর্ডিনেটর পদটির জন্য। আমার মিরপুর শাখার সবার থেকে ভিন্ন রূপে পরিবর্তন করার জন্য এবং ওই শাখার সকল সদস্য এবং শিশুদেরকে নিয়ে উন্নত মানের চিন্তা ভাবনা করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি যে কাজ করতে চাই, সেই কাজের জন্য আমার যে পদটি, এই পদটি আমি মনে করি এই পদটি আমার জন্য যোগ্য, সেজন্য আমি এই পদে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ইমন ভাইকে। ইমন ভাইয়ের কাছে আমরা আবারও আসবো। এই মুহূর্তে আমরা কথা নিচ্ছি আতিক ভাইয়ের কাছ থেকে। আতিক ভাইয়া, সংক্ষেপে আপনার পরিচয় এবং কেন এই পদে আপনি মনোনীত হয়েছেন এবং লড়াই করতে জানাবেন। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতিকুর ইসলাম, জুম বাংলাদেশ স্কুলের মিরপুর ব্রাঞ্চের একজন ভলান্টিয়ার। জুম বাংলাদেশের সাথে থেকে আমি নিজে গর্বিত যে জুম বাংলাদেশের একজন সদস্য হতে পেরেছি। আর বিগত লাস্ট মাস থেকে আমি মিরপুর শাখাতেই ভাইস কোঅর্ডিনেটর পদে আছি ইলেকশনের আগ পর্যন্ত এবং ইলেকশনের পর জানি না। আর ভাইস কোঅর্ডিনেটর পদে থেকে আমি মনে করি যে জুম বাংলাদেশ স্কুল শুধু একটি স্কুল নয়, এটি আমাদের একটি পরিবারের মতনই, যেখানে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের আমরা শিক্ষার আলোয় আলোকিত করার চেষ্টা করব। এবং আমি মনে করি যে লিডারশিপের জায়গা থেকে, ভাইস কোঅর্ডিনেটর হিসাবে লিডারশিপের জায়গা থেকে
আমি চাই যে আরো হাজারো লিডার তৈরি হোক এবং পথশিশুদের নিয়ে কাজ করুক তারাও। আম, অসংখ্য ধন্যবাদ আতিক ভাইকে। এবার আসি তেজগাঁও শাখার প্রার্থীদের কাছে। আপনারাও নিজেদের পরিচয় এবং প্রার্থী হওয়ার প্রেরণা শেয়ার করবেন আমাদের সাথে। প্রথমেই এমডি আলামিন হোসেন, আলামিন ভাইয়া। আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? ওয়ালাইকুম সালাম ভাইয়া। জি ভাই, আপনার কথা শোনা যাচ্ছে। আহ, আমি আলামিন হোসেন। আমি তেজগাঁও শাখার সদস্য। আমি জুম বাংলাদেশের সাথে দীর্ঘদিন জড়িত আছি, কাজ করছি। আহ, ম- মোটামুটি কয়েকটি বছর পার করছি জুম বাংলাদেশের সাথে। আমি মনে করছি যে আমি একটা প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আসলে কাজ করার যে আগ্রহ আমার, অনেক সময় মাঝে মাঝে প্রোগ্রাম করতাম। ওই প্রোগ্রামগুলো যখন হতো তখন যাওয়া হতো। এখন আমি চাচ্ছিলাম যে অ্যাক্টিভলি একটি প্ল্যাটফর্মে কাজ করতে, যে এখানে বাচ্চারা বেশি, বাচ্চাদেরকে সময় দেওয়া যাবে। সেই হিসেবে আমি স্কুলকে বেছে নেই, স্কুলে তেজগাঁও শেখার সাথে জড়িত হই। এরপর আমি চাই, আমার ইচ্ছা ছিল যে আমি একটু আহ, কাজ করার জন্য একটা দায়িত্ব যদি নিয়ে কাজ করতে পারি, তাহলে আমি হয়তো বাচ্চাদের বা এই পথ শিশুদের জন্য কিছু করতে পারবো। আমার 22 কোঅর্ডিনেটর পদে আমি প্রার্থী হওয়ার বিষয়টা হচ্ছে, আমি আহ, এই পথ শিশুদের জন্য নিজের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় কাজ করব। এবং আমার একটা ইশতেহার দিয়েছি বা 6-7টি দফা দিয়ে, সেটা আমি আহ, আমার যে লক্ষ্য উদ্দেশ্য আমি সেটা পূরণ করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ এমডি আলামিন হোসেন ভাইকে। এবার আমরা কথা নিব শাহাদাত হোসেন ভাইয়ের পক্ষ থেকে। শাহাদাত ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কথা শোনা যাচ্ছে? ওয়ালাইকুম সালাম ভাইয়া। জি, আপনার কথা শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমি জুম বাংলাদেশ ওপেন স্কুল তেজগাঁও ব্রাঞ্চের একজন নিয়মিত কর্মঠ এবং দায়িত্বশীল ভলেন্টিয়ার। 2025 সালে 19 ফেব্রুয়ারি থেকে আমি একজন ভলেন্টিয়ার হিসাবে দায়িত্বরত রয়েছি। আপনারা অবশ্যই অবগত হবেন, যারা কিনা প্রতি মাসিক মিটিং এমনকি জুম বাংলাদেশ ওপেন স্কুল যে ফেসবুক আইডিটা আছে, ওখানে যে আমাদের জুম বাংলাদেশের যে অ্যাক্টিভিটি গুলা আপলোড করে থাকে, যেমন হচ্ছে ছবি অথবা ভিডিও, তারা অবশ্যই আমাকে চিনে থাকবে। তাছাড়া আমাদের কর্মঠ বা আমাদের দায়িত্ব অথবা আমরা কতটুকু কাজ করছি সেটা আসলে আমাদের নির্ভর করে, আমাদের আসলে ফেমাস বা আমাদের কতটুকু ফ্যামিলিয়ারিটি, এগুলো নির্ভর করে আমাদের কাজের উপরে। তাছাড়া আমি যখন জুম বাংলাদেশে এই যে 19 ফেব্রুয়ারি একটা সদস্য হিসাবে যুক্ত হই ভলেন্টিয়ার হিসাবে, তখন আসলে আমি একজন অপারেশন ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছি। এক্ষেত্রে অপারেশন ম্যানেজারের যে যে দায়িত্ব বা কর্তব্য রয়েছে, অধিকাংশ আসলে আমাকে দিয়ে করতে হয়েছে বা আমি করছি। তা আপনারা অবশ্যই অবগত আছেন এ নিয়ে। আর কথা হচ্ছে যে আমি কেন ভাইস কোঅর্ডিনেটর হিসাবে এই পদে ইলেকশন বা মনোনয়নপত্র নিয়েছি। তাছাড়া আপনারা বা কেন দিয়েছেন, অবশ্যই আমার কাজের গতি দায়িত্বশীলতা দেখে একাধিক যারা ছিল তাদের থেকে যাচাই বাছাই করে আমাকে মনোনয়নপত্র দিয়েছে। এবং ভাইস কোঅর্ডিনেটরে একজন সদস্য হিসাবে বা সদস্য পদ পাবো কিনা ইনশাল্লাহ, আশা করি আমি পাবো। আর সদস্য হিসেবে যুক্ত হওয়ার একটা কারণ হচ্ছে কি, আমাদের বিভিন্ন ধরনের যে প্রজেক্ট গুলো আছে, এগুলো আসলে আমরা বিভিন্ন ভলেন্টিয়ার থাকা অবস্থায় কিন্তু আমাদের মানে ইমপ্লিমেন্টেশন করা সম্ভব হয় না। যেমন যদি কেউ যদি ভলেন্টিয়ার থাকে, তখন তার অনেক ধরনের উদ্যোগ থাকতে পারে, কিন্তু সে উদ্যোগটা সে নিজে গিয়ে আমাদের চিফ কোঅর্ডিনেটর প্লাস হচ্ছে আদার যারা আছে, যে অথরাইজেশনে আছে, তাদেরকে বলতে পারে না। তো রেসপন্সিবিলিটির পাশাপাশি এটা একটা পজিশন বা পদ, তো পদ একটা গুরুত্বপূর্ণ ভাইস কোঅর্ডিনেটর। আর তার জন্য আমি কিন্তু দাঁড়িয়েছি যাতে করে আমি অপারেশন ম্যানেজারের যে দায়িত্বরত যারা ছিলেন তাদেরকে আমি গাইড দিতে পারি, যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে। এক, 2 নম্বরটা হচ্ছে আমার পরিকল্পনা গুলোকে যেন আমি স্টেপ বাই স্টেপ মানে আগাতে পারি। যেমন আমার পরে হচ্ছে বিশেষ করে আমার যে কোনো প্রজেক্ট বা আমি যদি আমার ভলেন্টিয়ার কাছ থেকে পেয়ে থাকি, তারা অবশ্যই আমাকে জানাবে। আমার পরে জানাবে কোঅর্ডিনেটরকে, বা সরি আগে আমাকে জানাবে। আমার মাধ্যমে আমি জানাবো কোঅর্ডিনেটরকে, কোঅর্ডিনেটর জানাবে
ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, এভাবে আমাদের স্টেপ হিসেবে কাজগুলো করতে হয়। যেহেতু আমার অনেক প্রজেক্ট ছিল, আর এগুলো আমি আসলে ভলেন্টিয়ার থাকা অবস্থা বা অপারেশন ম্যানেজারের দায়িত্বরত অবস্থায় কিন্তু এগুলো ইমপ্লিমেন্টেশন করতে পারিনি। তো ওই ধরনের প্রজেক্ট গুলো যাতে আমি ইমপ্লিমেন্টেশন করতে পারি, তার জন্য আমাকে ভাইস কোঅর্ডিনেটর হিসেবে দাঁড়ানো। এটাই হচ্ছে মূলত আমার মানে ভিশন, দিস ইজ মাই ভিশন। অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর একটি আলোচনা করে বার্তা দিয়েছেন আমাদের এমডি শাহাদাত হোসেন ভাইয়া। আমি আবারও কমেন্ট সেকশনে চলে যাব আপনাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরার জন্য। এ ফাঁকে আমি আমাদের যে থিম সংটি রয়েছে জুম বাংলাদেশের, যেহেতু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরেকবার শুনতে চাওয়া হয়েছে, আমি অল্প একটু থিম সং-এর কিছু লাইন শোনাবো। এসেছে এসেছে আবার নির্বাচন, জুম বাংলার গানে আবার উদ্দীপনা, একসাথে এগিয়ে চলার। ঢাক বাজে হাসির সুরে, রঙে রঙে ভরে যায় মন। শুনো শুনো ভোটারগণ, জুমে আইলো নির্বাচন। শুনো শুনো সহযোদ্ধারা, জুমে আইলো প্রতিনিধি নির্বাচন। তোমার চোখে সেরাকে দাও ভোট, বানাও প্রতিনিধি তাকে। আমরা আবারও কমেন্ট সেকশনে চলে যাচ্ছি। এরপরে আমাদের অতিথিবৃন্দদের কাছ থেকে আমরা প্রশ্ন নিব এবং প্রশ্ন উত্তর জানবো। এই সময় এবং সুযোগে আপনারাও তাদের সাথে সরাসরি কমিউনিকেশন করবেন আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে। আপনাদের প্রশ্ন তাদের কাছে আমি পৌঁছে দেওয়ার জন্য আমি রয়েছি এমডি মেহেদী হাসান। প্রথমেই যাচ্ছি সাইফুল ইসলাম সিয়াম ভাইকে। উনি আসসালামু আলাইকুম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম। এরপরে মনিরুল ইসলাম নাইস, অসংখ্য ধন্যবাদ মনির ভাইকে। এরপরে ইমোশনাল ফারুক ভাইয়া, সঞ্চালক সাহেব স্ক্রিনটা বড় করুন। অবশ্যই আমি আপনার জন্য স্পেশালি স্ক্রিনটা বড় রাখতেছি। এর পরবর্তীতে সাইফুল ইসলাম সিয়াম ভাই আবারও জানিয়েছে 19 কনফার্ম, অর্থাৎ আমাদের নির্বাচনে যারা প্রার্থী হিসেবে মনোনয়ন গ্রহণ করেছেন সকলকে একটি ব্যালট নাম্বার দেওয়া হয়েছে এবং সেই ব্যালট নাম্বার অনুযায়ী সকলেই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাইফুল ইসলাম ভাইয়া 19 নাম্বার ব্যালট প্রার্থী, অর্থাৎ এমপি আলামিন হোসেন ভাইয়ের পক্ষে সম্ভবত ভোট দিবেন। এরপরে উম্মে হানি মেঘলা মেঘলা আপু আমাদেরকে জানিয়েছেন শুভকামনা রইল সকলের জন্য। আমাদের মূল উদ্দেশ্য দেশ ও জাতির সেবা করা, এটাই তো শুধুমাত্র একটি পদ। আমরা সকলে মিলে একই সাথে একই কাজ করব, এই তো ভালো কিছু হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভালো কিছু প্রত্যাশায় আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। আমরা আবারও ফিরে আসতে চাচ্ছি আমাদের সেই প্রশ্ন উত্তর পর্বে। প্রথমে আমি মিরপুর শাখার ভাইস কোঅর্ডিনেটর পদে ক্যান্ডিডেট ইমন ভাইয়ের কাছে যাব। ইমন ভাই যেহেতু আগে হাইকো শাখায় এজ এ ভাইস কোঅর্ডিনেটর পদে ভাইস কোঅর্ডিনেটর পদে দায়িত্ব পালন করেছেন এবং উনি বর্তমানে মিরপুর শাখায় কন্টিনিউ করছেন, কিন্তু হাইকোর্ট শাখায় আপাতত উনি যাচ্ছে না। হাইকোর্ট শাখার অভিজ্ঞতার আলোকে আমি মিরপুর শাখার বর্তমানে কার্যক্রম নিয়ে এবং জুম বাংলাদেশ মিরপুর ব্রাঞ্চে আপনি কি পরিবর্তন আনতে চান যদি আপনি নির্বাচন হন, এই প্রশ্ন আমি ইমন ভাইয়ের কাছে রাখবো। ইমন ভাইয়া। কথা কি শোনা যাচ্ছে ভাইয়া? জি ভাইয়া। আর ধন্যবাদ মেহেদী হাসান ভাইকে তার মূল্যবান সময় থেকে আমাকে কিছু সময় দেওয়ার জন্য। প্রথমে হচ্ছে যে যদি আমি মিরপুর শাখার এজ এ ভাইস কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্বপ্রাপ্ত বা দায়িত্ব পালন করার সুযোগ পাই, সেক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনার আমার চিন্তা ভাবনা রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের যে পথ শিশুরা আছে, যা সুবিধা বঞ্চিত শিশুরা আছে, যারা হচ্ছে যে আমাদের কাছ থেকে যে প্রাথমিক শিক্ষাটা নেয়, প্রাথমিক শিক্ষা তাদেরকে শিক্ষিত করা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো সেখানে প্রাথমিক শিক্ষার আগে তাদেরকে ডিসিপ্লিনটা শেখানো আর কি আমাদের বড় একটা দায়িত্ব, যে তাদেরকে যদি আমরা ডিসিপ্লিন না শিখাতে পারি, দেখা গেল যে তারা তাদের যেই
পড়ার কৌশল যাবে, তারা কিভাবে পড়াশোনা করবে, তারা কেন পড়াশোনা করবে, তারা কি শিখছে বা কেন শিখবে। তো সেটাই হচ্ছে যে তারা আর কি ব্যর্থ হবে যদি তারা ডিসিপ্লিনই না শিখে। তো মিরপুর শাখার যেই শিশুরা আছে, তো তাদেরকে যদি আমি আহ, এই সঠিক ডিসিপ্লিন শিখাতে পারি, তো সেক্ষেত্রে তাদের আরো উন্নতি হতে পারবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু মিরপুরে আমাদের কার্যক্রমটা শুক্রবারে হয়, এন্ড শুক্রবারে হচ্ছে যে ঈদগাহ মাঠে, তো ঈদগাহ মাঠে অনেক বেশি ক্রাউড থাকে। যার কারণে হচ্ছে যে বাচ্চারা অনেক ক্রাউড, আর হচ্ছে যে আশেপাশের অনেক খেলা হয়, খেলাধুলা হয়, ওই বাচ্চারাও ক্রাউড। তো এমন 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 সমস্যায় পড়তে হয় যে আমরা হচ্ছে যে আমাদের যে পড়াশোনা কন্টিনিউ করতে পারি না। তো আমরা যা শিখাতে চাই বা আমরা যা বোঝাতে চাই বাচ্চাদেরকে আমরা হ্যান্ডেল করতে পারি না এই আশেপাশে অতিরিক্ত ক্রাউডের কারণে। তো ওই ক্রাউডটা কমানোর জন্য আমার আহ, একটা স্টেপ নেওয়া আছে আর কি, প্ল্যান। এন্ড দ্বিতীয়ত হচ্ছে যে পড়াশোনার ধরন, আমরা হচ্ছে যে যেহেতু এখন হচ্ছে ডিজিটালি যুগ, আমরা চাচ্ছি আহ, যেই বাচ্চারা আমাদের প্রাথমিক পর্যায় থেকে ভালো করবে, তারা যেন একটু ভালো পর্যায়ে গিয়ে পড়াশোনা করতে পারে, এন্ড তাদেরকে সেই সুযোগ সুবিধা ব্যবস্থা করে দেওয়ার জন্য। ধন্যবাদ ভাইয়া। অসংখ্য ধন্যবাদ ইমন ভাইয়াকে। এবার আমি এমডি আতিকুল ইসলাম ভাইয়ের কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে একজন ভাইস কোঅর্ডিনেটর হিসেবে আপনি কিভাবে সদস্যদের মধ্যে ঐক্য ও দায়িত্ববোধ তৈরি করবেন? আতিক ভাইয়া। আতিক ভাইয়া, আপনি সম্ভবত মিউট অবস্থায় আছেন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম মেহেদি ভাই, ওয়ালাইকুম এখানে সালাম। কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ, আমার কাছে আপনার প্রশ্ন হচ্ছে একজন ভাইস কোঅর্ডিনেটর হিসেবে কিভাবে সদস্যদের ঐক্য ও দায়িত্ববোধ তৈরি করব আমি। প্রথমত আমি বিশ্বাস করি যে একটি শক্তিশালী সংগঠনের মূল ভিত্তি হলো দলগত ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা বোধ রাখা। সেহেতু আমি দলের সবার মতামত, আহ সবারকে শ্রদ্ধাবোধ রেখে সামনে কাজ করার চেষ্টা করব। আর ভাইস কোঅর্ডিনেটর হিসাবে আমি প্রথমে চেষ্টা করব প্রতিটি সদস্যদের ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার জন্য, সবাই যাতে সবার সাথে কমিউনিকেশন ঠিক রাখে। তারপর আমি নিয়মিত টিম মিটিং আয়োজন করব, যেখানে সবাই তাদের মতামত ও সমস্যাগুলো খোলামেলাভাবে প্রকাশ করতে পারবে। এই টিম মিটিং এর মূল কারণ হচ্ছে আমরা যদি প্রতিনিয়ত টিম মিটিং করি, তাহলে টিমের একে অপরের সাথে সমন্বয় থাকবে, বিষয়গুলো বুঝতে সুবিধা হবে, সামনের কাজ নিয়ে পরিকল্পনাগুলো আরো স্বচ্ছ হবে আমাদের মাঝে। আহ, প্রতিটি দায়িত্বের ক্ষেত্রে ওনারশিপ বাড়াতে আমি কাজ করব। ওনারশিপ বলতে আমি বোঝাচ্ছি কাজগুলো ভাগ করে দেওয়া সবার মাঝে। আসলে আমি তোর একজন ভাইস কোঅর্ডিনেটর হিসাবে একা তো কোনো কাজ করা সম্ভব না, বা দলে বিভিন্ন কাজ থাকে, শিশুদের সামলানো, বাচ্চাদের সামলানো। আর মনে করি বাচ্চাদের সামলানো তো একা কোনোভাবেই সম্ভব না। প্রতিটি কাজ যদি আমি সবার মাঝে ভাগ করে দেই, তাহলে কাজগুলো আরো অনেক সহজ হবে। আর কাজগুলো ভাগ করে দেওয়ার কারণ হচ্ছে আমি মনে করি যে কাজগুলো ভাগ করে দিলে সবাই নিজেকে কেউ কোনো জায়গা থেকে অবহেলিত মনে করবে না। কারণ মনে করতে পারে যে অ্যাজ এ ভাইস কোঅর্ডিনেটর সে তো আছেই, আমরা টিমের সদস্য, অ্যাজ এ সদস্য হিসাবে না, জাস্ট সদস্য। আমি মনে করি যে তারা জাস্ট সদস্য না, তারা আমাদের সাথে কাজ করছে, তারা সবাই এক একজন লিডার। তাদের কথার, তাদের মতামতের, সবার মতামতেরই গুরুত্ব আছে এখানে। এছাড়াও দলের মনোবল ধরে রাখতে আমরা ছোট ছোট মোটিভেশনাল সেশন রাখতে পারি, যেখানে আমরা সাফল্য উদযাপন করব একসাথে। এটা হতে পারে চা খেতে খেতে আড্ডা, হতে পারে কথা সবার সাথে। তারপর আমার লক্ষ্য হবে প্রতিটি সদস্য যেন মনে করে এই স্কুলটা আমাদের সবার। কারণ স্কুলটা আমার একার না, বা একাই সম্ভব না কোনো কিছু করা। একজন ভাইস কোঅর্ডিনেটর
অপারেশন ম্যানেজার। এই দায়িত্বগুলো রাখা হয় মূলত হচ্ছে রিপোর্টিং এর জন্য। যেহেতু ধরেন হেড অফিস থেকে কখনো যদি বলা হয় যে আজকে এই কাজটা কেন হয়নি, নির্দিষ্ট কোনো পার্সনকেই যেন এটা জানাতে পারে। কারণ দলে 12 জন, 15 জন বা 20 জন সদস্য থাকলো, 20 জন সদস্যকেই তো আপনি ধরেন, আপনি আছেন হেড অফিসে বর্তমান দায়িত্বরত, আপনি তো 20 জন সদস্যকে বলতে পারবেন না যে এই কাজটা কেন হয়নি বা এই কাজটা এইভাবে করো। বাট আপনি যখন একজন সিঙ্গেল পার্সনকে বা ভাইস কোঅর্ডিনেটর বা কোঅর্ডিনেটরকে বিষয়টা জানালেন, তখন আমি টিম সমন্বয় করে টিমের সাথে কোলাবোরেট করে কাজগুলো করার চেষ্টা করব সামনের উন্নয়ন বিষয় নিয়ে। এই ছিল অসংখ্য আমার। আর অসংখ্য সামনে কিছু ধন্যবাদ। পরিকল্পনা আছে মিরপুর জোনকে আগায় নেওয়ার জন্য। শুধু মিরপুর জোনকে না, মিরপুর জোনের বাচ্চাদের, কারণ আমার বাচ্চাদের নিয়ে কাজ করতে সবসময় বরাবরই ভালো লাগে। আর সামনে আশা করি আমি ভাইস কোঅর্ডিনেটর পদে থেকে শুধু ভাইস কোঅর্ডিনেটর না, প্রত্যেকটা বাচ্চার নিজের ভাইয়ার মতন আর ছোট বাচ্চাদের ভাইয়া আপুদের মতন দেখে তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই দোয়া করবেন আমার জন্য, সামনে যাতে ভালো কিছু করতে পারি। আর অবশ্যই মনে রাখবেন, ব্যালট নাম্বার 1, সামনে 8 তারিখ নির্বাচন। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আতিক ভাইকে আপনার এই মূল্যবান বক্তব্য আমাদের মাঝে তুলে ধরার জন্য। অবশ্যই আমরা মনে রাখবো আপনার ব্যালট নাম্বার 1 এবং আমাদের যাচাই বাছাই সাকল্যে আমরা অবশ্যই আপনাদের সেই ব্যালট নাম্বার অনুযায়ী আপনাদেরকে ভোট দিয়ে মনোনীত করব এবং সেই প্রত্যাশা রাখছি। আমি আবারও আপনার কাছে ফিরে আসব। এর আগে আমি যেতে চাই এমডি আলামিন ভাইয়ের কাছে। আলামিন ভাইয়ের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই, যেহেতু আলামিন ভাই আমাদের মধ্যে সবচেয়ে সিনিয়র এবং খুব ডেডিকেটেড একজন সদস্য, সেহেতু আলামিন ভাইয়ের কাছে আমার প্রশ্ন থাকবে, জুম বাংলাদেশ তেজগাঁও ব্রাঞ্চ এ কাজ করতে গিয়ে আপনার সবচেয়ে অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা কোনটি ছিল এবং যদি নির্বাচিত হন তাহলে কোন কোন কাজগুলো করবেন? আলামিন ভাইয়া। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মেহেদী ভাই, আপনাকে আমাকে আবারও দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে মেইন আমার আমি তো তেজগাঁও শাখার যে কাজগুলো করব, সেটা প্রথমে আমার একটা লক্ষ্য আছে যে আমি আমাদের তেজগাঁও স্কুলটা হচ্ছে একটা ঝুঁকিপূর্ণ স্থানে, যেখানে আমাদের ক্লাসটা হয় খুবই ঝুঁকিপূর্ণ, আপনারা জানেন। এখানে তেজগাঁও রেল স্টেশনের সামনে আমরা ক্লাস নেই, যেটা খুবই ঝুঁকিপূর্ণ এবং শব্দজনিত এলাকা। এই জায়গাটা যদিও এখন স্থায়ী না, কারণ এখানে আমাদের ক্লাস করা অনেক কঠিন। আমার লক্ষ্য হচ্ছে একটা নির্দিষ্ট একটা জায়গা দরকার আমার। আমি সেই জায়গাটা আমি ঠিক করতে চাই এবং যে জায়গাটা আমি ঠিক করব ওই জায়গায় আমার শব্দ থাকবে না বা আমার বাচ্চাদের কোনো ঝুঁকিপূর্ণ থাকবে না চলাফেরায় আসা যাওয়ার উপরে। আমার এই জায়গাটা আমি ঠিক করার জন্য চেষ্টা করব এবং আমার যারা সহযোদ্ধা আছে, আমার এই শাখার তেজগাঁও শাখার যারা ভলান্টিয়ার আছে, সবার পরামর্শ নিয়ে আমি একটা জায়গা নির্ধারণ করব, যেখানে বাচ্চারা নিজেদের ইচ্ছা মতো স্বাচ্ছন্দ্য মতো চলাফেরা করতে পারবে, আনন্দ করতে পারবে, ক্লাস করতে পারবে এবং এই ট্রেনের ঝুঁকিপূর্ণ অব্যবস্থাপনা থাকবে না। আমি তারপরে এখানে যে স্থায়ীভাবে যদি সংস্কার করতে পারি, আল্লাহর রহমত যদি করে, আমি চেষ্টা করব কিছু করার জন্য। আর স্কুলে শিশুদের সংখ্যা বৃদ্ধি করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। এই দিক থেকে শিশুদেরকে মনোযোগ আকর্ষণ করার জন্য আমরা খেলাধুলার আয়োজন করব, সাংস্কৃতিক অনুষ্ঠান করব এবং বিভিন্ন আহ, খেলাধুলার পাশাপাশি ক্লাসে থাকবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এর মাধ্যমে আসলে শিশুদের মনের আনন্দ থাকবে, তারা নিজেদের ইচ্ছায় এখানে আসবে। আর আমার অনুপ্রেরণার জায়গাটা হচ্ছে আমি একজন ভলান্টিয়ার। আমি জুম বাংলাদেশে গত 3 বছরের মতো হয়তো আছি। অনেক প্রোগ্রাম করেছি আমি। সেটা আসলে অনেক প্রোগ্রামের সময়ে
দিয়েছি। বেশিরভাগ আমার ভালো লাগছে আসলে আমরা যে মাসব্যাপী রমজানের প্রজেক্টটা করে থাকি জুম বাংলাদেশের। এখানে রমজানে আসলে আহ, সারা রাত থাকি আমরা নিজের ইচ্ছায়, এবং আমরা কাজ করি আমাদের ভালো লাগার জায়গা থেকে। আমাদের সহযোদ্ধারা থাকে অনেকে রাতে স্কুলে আমরা যে একটা অনেক ভলান্টিয়ার আমরা একসাথে থাকি, কাজ করি, এবং রাত্রে আমরা খাবার সেহরি বিতরণ করি। এই জায়গাটা আসলে আমার কাছে সবচেয়ে ভালো লাগার জায়গা। এবং এখানে পরিশ্রম আমরা নিজেরাই ইচ্ছা মতো করতে পারি। আবার আমাদের এখানে অনেক কিছু শেখারও আছে, যার জন্য আসলে ভালো লাগে। এখানে আমার অনুপ্রেরণার একটা এই মাসব্যাপী একসাথে অনেক সহযোদ্ধাদের সাথে থাকা আর অনেক কিছু জানা শেখা, এটা অনেক কিছু বিষয়। আর আমার আমার যে ইশতেহারে আমি বলেছি যে আমি নিয়মিত ক্লাস মনিটরিং করব। ভলান্টিয়ার যারা আমার যারা ভলান্টিয়ার সহযোদ্ধারা আসবে, তাদের আহ, তাদের প্রতি আরো আগ্রহ বাড়ানোর জন্য, ভলান্টিয়ার অ্যাক্টিভ করার জন্য, এবং ভলান্টিয়ারদের সাথে কিভাবে আমি কাজ করতে পারি সম্মিলিতভাবে, তাদেরকে নিয়ে একটা টিম তৈরি করে যেন আমি এই তেজগাঁও শাখায় ভালো চলমান রাখতে পারি ক্লাসগুলো। প্রতি শুক্রবার আমরা ক্লাসগুলো নিয়ে থাকি। আর ভলান্টিয়ারদের সাথে মাঝে মাঝে আমরা সপ্তাহে না হোক অন্তত এক মাস পর পর আমরা একটা আড্ডা আড্ডা দেওয়ার ব্যবস্থা করব, যাতে ভলান্টিয়ারদের একটা আগ্রহ থাকে। আমরা অনেকেই এই যেখানে এই তেজগাঁয়ে আসি, অনেক জায়গা থেকে ভলান্টিয়াররা আসে। চেষ্টা থাকবে এই তেজগাঁও এরিয়ার ভিতর থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র ভাইয়েরা বোনেরা আছে, তাদের মাধ্যমে যেন আমরা এখানে কাজ করতে পারি। তাহলে হবে যে এখানে যে কোনো জরুরি কাজ বা স্কুলের যে কোনো প্রোগ্রাম যেন তারা দ্রুত অংশগ্রহণ করতে পারে, আসতে পারে, তাদের কোনো ট্রাফিক সমস্যায় না পড়তে হয়। এরকম ভলান্টিয়ার নিয়ে কাজ করতে পারলে আহ, আমরা সাপ্তাহিক আড্ডা বা মাসিক আড্ডা দিতে পারবো। আমাদের ভলান্টিয়াররা অনেক জায়গা থেকে, অনেক দূর দূর থেকে আসে, তাদের অনেক সময় হয়, ব্যয় হয়, অনেক ট্রাফিক সিগন্যালে পড়ে থাকতে হয়, যার জন্য অনেকে সময় ক্লাস করতে আসতে পারে না। এটা আসলে স্থানীয় ভাবে ভলান্টিয়ার আমরা খোঁজার চেষ্টা করব। আর স্কুলে বাচ্চাদের আরবি শিক্ষা চলমান থাকবে, তাদেরকে ইসলামিক শিক্ষায় যে প্রাথমিক ইসলামিক শিক্ষা ধারণা আরবি আহ, যে আর আমাদের আরবি শিক্ষা ওইটা চলমান রাখার চেষ্টা করব, যাতে আমরা আমাদের শিশুরা আরবি শিক্ষায় শিক্ষিত হতে পারে। কারণ অনেক সময় আমাদের পরিবারগুলো এই শিক্ষাটা সহজে দিতে পারে না, সব সময় হয়ে ওঠে না। আমরা চেষ্টা করব এই শিশুরা যেন এখানে এসে কিছু শেখার চেষ্টা করতে পারে, কিছু শিখতে পারে, কিছু জানতে পারে। এটা তারা আমাদের কাছে আসে কেন? তারা আমাদের কাছে আসে এই জন্যই যে তারা কিছু শিখবে, তারা কিছু নতুন নতুন কিছু শিখবে। এটার জন্যই তো আমরা তাদেরকে নিয়ে আসি। এটা হচ্ছে আমার অসংখ্য ধন্যবাদ আলামিন ভাইয়াকে। আহ, আলামিন ভাইয়ার কথোপকথনে ইমোশনাল ফারুক ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সম্মানিত একজন ব্যক্তিত্ব। উনি বলেছেন আল আমিন, আপনি খুব সুন্দর কথা বলেছেন, এবং আপনার নিকট নির্বাচন কমিশনার পক্ষ থেকে আল আমিন সরকার উনি প্রশ্ন করেছেন যে বাচ্চাদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি যদি এক লাইনে এর সংক্ষিপ্ত উত্তর দেন। বাচ্চাদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আমি চেষ্টা করব। আমি তাদের যে আহ, আমার একটা দফা দেওয়া আছে শিক্ষা উপকরণ বিতরণ, আমি সেখানে শিক্ষা উপকরণ তাদের মাঝে বিতরণ করব। সেটা আহ, খাতা পেন্সিল, খাতা কলম এবং আর্ট। আমার একটা ইয়ে আছে যে ওখানে আমাদের লেখা সমস্যা হচ্ছে, আমার একটা হার্ডবোর্ড কিনতে হবে। হার্ডবোর্ড গুলো কিনলে আমি শিশুদেরকে হাতে কলমে শিক্ষা দিতে পারবো। আর এগুলো চর্চা করা আমাদের খুবই দরকার, কারণ শিশুরা বসে থাকলে কিছু শিখতে পারবে না, তাদের হাতে কলমে শিক্ষাটা দরকার, খুবই গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করব এই দিক থেকে একটু মনোযোগ দেওয়ার জন্য, এবং তারা যেন এখানে এসে কিছু শিখতে পারে, এখান থেকে কিছু জ্ঞান অর্জন করে নিতে পারে। এবং তারা তাদের মাঝে মাঝে তাদেরকে যে আমার একটা খাবারের ব্যবস্থা করতে পারি কিনা আমি সেটার চেষ্টা করব। এবং তাদের
ভালো একটা শিক্ষা পড়াশোনার জায়গা তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আমার এই তেজগাঁও স্কুল থেকে আমি একজন শিশুকে অন্তত প্রাথমিক বিদ্যালয়ে নেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা সে প্রত্যাশায় প্রত্যাশিত। আমরাও চাই আমাদের এই ছোট ছোট মুখগুলো যেন একটি বড় পর্যায়ে যায়। সাইফুল ইসলাম সিয়াম ভাই বলেছেন, সঠিক কথা বলেছেন আলামিন ভাইয়া, এটা বাস্তবায়ন করার জন্য উনিও আপনার সাথে সহমত পোষণ করেছেন। আমরাও আপনার সাথে সহমত পোষণ করতেছি। এবারে আমরা যেতে চাই তেজগাঁ শাখা আরেকজন সম্মানিত সদস্য এবং আমাদের সকলেরই একজন প্রিয় মুখ শাহাদাত ভাইয়ের কাছে। শাহাদাত ভাইয়ের কাছে আমার প্রশ্ন, ভাইস কোঅর্ডিনেটর হিসেবে আপনি কিভাবে টিমের যোগাযোগ ও পরিকল্পনা উন্নয়ন করবেন? শাহাদাত ভাইয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আহ, আহ, হাসান ভাই, আপনাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্য, এমনকি আমার পরিকল্পনাগুলো বাস্তবায়ন রাস্তাতে কিভাবে করবো এগুলোর একটা বেশি সুবিধা দেওয়ার জন্য। আসলে নেতৃত্ব অথবা হচ্ছে কমিউনিকেশন যদি আমরা বলি, নেতৃত্বের জিনিসটা আসলে বা যে লিডারশিপ, সেটা আসলে সবার মাঝে দেওয়া হয় সম্ভব না। এক। দুই নম্বরটা হচ্ছে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের যে নেতৃত্বের যে বিষয়টা প্লাস হচ্ছে যে আপনার যে কমিউনিকেশনের কথা বললেন, তো এই নেতৃত্বের বিষয়টা নিয়ে আগে আমি আলোচনা করি, পরবর্তীতে আমি কমিউনিকেশন নিয়ে আলোচনা করতেছি। নেতৃত্বের বিষয়টা হচ্ছে যদি আমরা নতুন, যেহেতু আমি আমার কথাই বলি, আমি যেহেতু গত 1 বছর হবে, এরপর থেকে আমি কিন্তু মাঠে অথবা অফলাইন, যেটাকে বলা হয় যে বাংলাদেশ ওপেন স্কুলে নিয়মিত কর্মঠ ছিলাম এবং নিয়মিত ক্লাস আপলোড দেওয়া বা অন্যান্য কিছু আনুষঙ্গিক কাজকর্ম আমি কিন্তু দেখতাম বা আমি ইনভেস্টিগেট করতাম। এক্ষেত্রে নেতৃত্বের যে বিষয়টা, সেটা হচ্ছে কি, আমরা যদি নতুন কেউ এই পদে আসি, তো সেই ক্ষেত্রে আমাদের আসলে যে আত্মবিশ্বাসের যে একটা অভাব দেখা যায়। কারণটা হচ্ছে কি, নেতৃত্বের ক্ষেত্রে আমরা ছোট একটা কাজ বা বড় একটা কাজ যখন আমরা শুরু করবো, তো এই ক্ষেত্রে আমাদের কাজটা শুরু করার পূর্বে বা পরে যদি আমরা ওটাতে বিফল হই, অর্থাৎ সাকসেস না হই, ফেল হয়, তখন আমাদের আত্মবিশ্বাসটা কমে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে যে নেতৃত্বের দিকটা দেখতে হবে। এক, নেতৃত্বের দিকটা দেখার ক্ষেত্রে আমাদেরকে কাজগুলাকে ছোট ছোট করে কাজগুলা করতে হবে, যাতে করে ছোট ছোট কাজগুলা করার পাশাপাশি কি হয়, আমরা মানে ছোট কাজগুলা বলতে কি, যেটা আমাদের সফল হবে এমন কাজ করা উচিত আমাদের। তো আমরা ওই ধরনের কাজগুলা করার চেষ্টা করব। আর যখন আমরা আসলে ব্যর্থ হব, সার্থক হব না ওই কাজে, তখন আসলে আমাদের মন খারাপ হয়ে যাওয়া অথবা দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়া, এই ধরনের মেন্টালিটি না থেকে আমাদেরকে অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে আমাদের ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে যে আমাদের উপরে লেভেলে যারা থাকবে তাদেরকে। কারণটা হচ্ছে কি, তারা যেহেতু ভাইস কোঅর্ডিনেটর দায়িত্ব পালন করে আসছে, তাদের মধ্যে অবশ্যই এই ধরনের এক্সপিরিয়েন্স আছে। তো তাদের সাথে যখন আমরা আলোচনা করবো সমস্যাগুলো নিয়ে, তখন অবশ্যই আমরা তাদের কাছ থেকে একটা সমাধান পাবো। অর্থাৎ আমরা স্টেপ বাই স্টেপে নেতৃত্ব থাকা মানে হচ্ছে কি, আমি যা খুশি তা করতে পারবো না। আমাকে অবশ্যই যে উপরি মহলে বা যে আমার উপরে যারা যে পজিশনে আছে তাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখতে হবে। যোগাযোগের মাধ্যমে আমি আমার নেতৃত্বটাকে চালিয়ে যেতে পারবো। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা ওই যে, যদি আমি আমার পরিকল্পনা গুলা বলতে চাই, পাশাপাশি হচ্ছে যে আমি কিভাবে আহ একজন ভলেন্টিয়ারকে আমার জুম বাংলাদেশ ওপেন স্কুল তেজগাঁওর মধ্যে অ্যাড করতে পারি। তার মধ্যে আমি আসলে আমার পরিকল্পনাগুলোকে আমি 3টে ভাগে ভাগ করেছি। এক হচ্ছে ভলেন্টিয়ারদের জন্য, দুই হচ্ছে আমার জুম বাংলাদেশ ওপেন স্কুল বা ফাউন্ডেশনের জন্য, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর 3 নম্বরটা হচ্ছে স্টুডেন্টদের জন্য বা আমাদের যে সুবিধা বঞ্চিত বা আন্ডার প্রিভিলেজ যে চিলড্রেনদেরকে আমরা পড়াচ্ছি বা শেখাচ্ছি, তাদের ক্ষেত্রে। শোনা যাচ্ছে আমার কথা? জি ভাইয়া। তো এই আমাদের ভলেন্টিয়ারের ক্ষেত্রে যদি আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কি, তাদের মধ্যে মধ্যে ইন্সপাইরেশন আনা বা টিম লিড করা আর কি। একটা টিমকে লিড করতে হলে অবশ্যই আমাদেরকে হ্যান্ডফুল একটা ভলেন্টিয়ারের প্রয়োজন আছে। এক্ষেত্রে তাদের প্রত্যেকের মতামত গ্রহণ করতে হবে, কারণ আমরা তুচ্ছকে তুচ্ছ বলে পরিহার করা যাবে না, কারণ আমরা তুচ্ছ থেকে কোনো কিছু পেতে পারি। এক্ষেত্রে প্রত্যেকের মতামতকে আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে, আর সেই অনুযায়ী আমাদেরকে আগাতে হবে। আমাকে ফার্স্ট থেকে ভলেন্টিয়ারটাকে বুঝতে হবে ভলেন্টিয়ারের কাজগুলা। কারণ আপনারা অবশ্যই জানেন যে একটা ইনস্টিটিউশনের কথা বলি, একটা ইনস্টিটিউশন কিন্তু ভলেন্টিয়ার হোক, যদি স্কুলের কথা বলি ছাত্রছাত্রী, কলেজ, স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি স্টুডেন্টদের কারণে কিন্তু একটি ইনস্টিটিউশন কিন্তু রিপিটেড হয়। তেমনি আমাদের ভলেন্টিয়ারদের কারণে কিন্তু আমাদের যে বাংলাদেশ ফাউন্ডেশনটা, সেটা কিন্তু কি হচ্ছে, ডে বাই ডে ডেভেলপমেন্ট হচ্ছে।
তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ভলেন্টিয়ারদের প্রায়োরিটি দিতে হবে। 2 নম্বর হচ্ছে জুম বাংলাদেশের জন্য কি করতে হবে। এটা হচ্ছে একটা ফাউন্ডেশন বা জুম বাংলাদেশ ফাউন্ডেশন। এটা কিন্তু নন প্রফিট অর্গানাইজেশন, তাকে অবশ্যই অর্থায়ন করতে হবে। সে কিন্তু নিজে জিনিস অর্থায়ন করে না, আমরা আসলে আমাদের বিভিন্ন প্রচারণার মাধ্যমে অর্থায়ন বা অর্থ সংগ্রহ করতে হয়, কারণ আমরা নিজের গাঁট থেকে কেউ খরচ করে জিনিসটা করি না, মানে ডেভেলপ করি না। অনেকে আছে যে ডোনেট করে স্বাভাবিক, কিন্তু আমাদের কাজ কর্মগুলোকে বাংলাদেশে আমরা প্রতিনিয়ত যে পরিমাণ কষ্ট করি বা আমরা হার্ডওয়ার্ক করি, এই হার্ডওয়ার্ক গুলোকে আমাদেরকে মানে প্রপারলি দেখাতে হবে। দেখুন, এই প্রপারলি দেখানোর পিছনে একটা কাজ হচ্ছে কি, আমাদেরকে অবশ্যই আপনার ওই যে গ্রাফিক্স যেটাকে বলা হয় আর কি, যেমন গ্রাফিক্যালি কোনো কাজ আমাদেরকে অবশ্যই তাদেরকে দেখাতে হবে। কারণ জুম বাংলাদেশ আমরা অনেক আগ থেকে মানে 2000 মেবি আমি শিওর, বাট অনেক আগ থেকে কিন্তু জুম বাংলাদেশ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আমাদের হাত ধরে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যে প্রচারণা বা জুম বাংলাদেশের জন্য আমাদের ফাউন্ডেশন ক্রিয়েট করতে হবে, এর জন্য আমাদেরকে প্রপার ওয়েতে মানে প্রচারণা করতে হবে। মানে থার্ডলি হচ্ছে কি, আমাদের জুম বাংলাদেশে যে আন্ডার প্রিভিলেজ যে চিলড্রেনরা আসছে বাচ্চাদেরকে প্রতিনিয়ত তাদের সমস্যাগুলা দেখা। তার মধ্যে আমি অন্যতম একটি সমস্যা যেটা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে কি তাদের স্বাস্থ্য সেবা সম্পর্কে। কারণ তাদের স্বাস্থ্য, আমি কিন্তু স্বাস্থ্য সেবা সম্পর্কে অনেক কনসার্ন। তার মধ্যে অন্যতম যে মানে যে প্রায়োরিটি আমি যেটা দিচ্ছি, কারণ আমি কিন্তু যে ইনভেস্টিগেট করতে বেশি পছন্দ করি যে কোন স্টুডেন্টের কি সমস্যা, বা তার মানে দৈহিক কোনো সমস্যা হচ্ছে কিনা, বা তার বিহেভিয়ার কোনো সমস্যা হচ্ছে কিনা, আমি কিন্তু এগুলো ইনভেস্টিগেট বা রিসার্চ করে থাকি। তো আমি কিন্তু অনেকেরই হাতে ঘা দেখছিলাম আর কি। ওখানে ওগুলো নিয়ে যদি আমি জানিয়েছিলাম, আচ্ছা যাই হোক ওটা না বলি। তো হাতে গা দেখা, মানে তাদের মধ্যে বিভিন্ন ধরনের মানে ক্লিনলিনেস এই রিলেটেড কোনো কিছু আমি পাই নাই। তো স্বাস্থ্য সেবাটা তাদের দিকে দেখাতে হবে। আমরা জানি যে তারা কিন্তু স্বাস্থ্য সেবাটা সম্পর্কে অতটা গুরুত্ব না, বা অতটা বেশি গুরুত্ব সহকারে তারা দেখে না, যেহেতু তারা হচ্ছে আন্ডার প্রিভিলেজ বা হচ্ছে স্লাম রিলেটেড এরিয়া গুলোতে থাকে, অর্থাৎ আন্ডার ডেভেলপমেন্ট এরিয়া গুলোতে তারা থাকে। তো তাদের মধ্যে বিভিন্ন ধরনের আপনার ওই যে হাইজিন মেনটেন করার মতো মানে ক্যাপাবিলিটি বা ওরকম সুযোগ থাকে না। সেক্ষেত্রে অবশ্যই আমরা যেহেতু একটা নন প্রফিট অর্গানাইজেশন, তার মানে অবশ্যই আমাদেরকে এদিকটাও দেখাতে হবে। পড়াশোনার পাশাপাশি আমাদেরকে হেলথ কেয়ারটা তাদেরকে দেখতে হবে। তো এটা হচ্ছে আমার একটা পয়েন্ট। 2 নম্বর হচ্ছে স্টুডেন্টদের জন্য আরেকটা পয়েন্ট হচ্ছে কি, তাদের যে পড়ালেখার যে ইনস্ট্রুমেন্ট গুলা। আমি একজন ভাইস কোঅর্ডিনেটর হিসেবে এই কারণে পদে দিয়েছি, কারণ আমি যখন ভলেন্টিয়ার হিসেবে ছিলাম, তখন আমার অনেক প্রজেক্ট গুলা কিন্তু উপর পর্যন্ত যেত না, বিভিন্ন কারণে যেত না। দেখা যায় আমি যদি উপরে কাউকে জানাতাম, হয়তো তারা জানাতো, অবশ্যই জানাতো, তারপরে তাদের অবশ্য টাইম টেবিল অনুযায়ী হয় না। নানা কারণ থাকতে পারে, আমরা মানে জীব আমাদের বা মানুষ, আমাদের অবশ্যই ভুল থাকতে পারে বা সমস্যা থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমি অনেক পরিকল্পনা কিন্তু করছিলাম বা অনেক বলছিলাম যে আসলে আমাদের একটা বোর্ডের প্রয়োজন, দেখুন একটা হার্ড বোর্ডে হোয়াইট বোর্ড প্লাস হচ্ছে মার্কার। এই জিনিসটা কেন প্রয়োজন আমি প্রত্যক্ষ একজন সাক্ষী, কারণ হচ্ছে কি জুম বাংলাদেশে ভাইয়া মানে আমরা যদি আমি শর্ট করব, আচ্ছা ওকে, এটা শেষ করে দেবে ভাইয়া। 30 তো সেকেন্ড। যখন হ্যাঁ 30 টাকা, যখন আমি এই জিনিসগুলো দেখছিলাম অর্থাৎ আমাদের একটা হোয়াইট বোর্ডের প্রয়োজন, তাদেরকে কনসিস্টেন্সি বাড়ানোর জন্য অবশ্যই তাদের হোয়াইট বোর্ডের প্রয়োজন। তারা কি করে, আমরা বিশেষ করে যখন মাল্টিমিডিয়া দেখি তখন আমরা কিন্তু সামনের দিকে ফোকাস দিয়ে থাকি, যেহেতু এটা হচ্ছে আন্ডার প্রিভিলেজ চিলড্রেন, তাদের মধ্যে অবশ্যই ওই যে মারামারি খোঁচাখুচি এগুলো থাকে। কিন্তু সামনে যদি একটা আপনার মনিটরের মতো কিছু একটা থাকে, এখন মনিটরটা আমি দিতে পারবো না, যদি দিতে তাহলে তো অবশ্যই ভালো, যদি দিতে পারে তাহলে তো ভালো। কিন্তু যদি আমরা একটা হোয়াইট বোর্ড দিতে পারি, তাদের কনসিস্টেন্সি বা কম মানে ফোকাসটা থাকবে ওটার প্রতি, তখন দেখা যায় কি আমরা ভলেন্টিয়ার যেখানে বলে আমাদের ভলেন্টিয়ার বাড়াতে হবে 5 জন 10 জন এরকম বাড়াতে হবে, তখন দেখা যায় একজন ভলেন্টিয়ার বা 2 জন ভলেন্টিয়ার মাধ্যমে কিন্তু আমরা আমাদের কার্যক্রম করতে পারি। তো এগুলো হচ্ছে আমার আসলে একটা পরিকল্পনা। আর যদি আমরা কমিউনিকেশনের কথা বলি, আচ্ছা কমিউনিকেশনের কথা জি বলি, ভাইয়া, কমিউনিকেশন আমরা আবারও আসবো বাইরের কাছে। বেসিক্যালি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা বিস্তর পরিকল্পনা করতেছি। আমাদের পরিকল্পনা বাস্তবায়ন আমরা সেভাবেই অগ্রসর হব। আম, আমি দ্বিতীয় পর্বে আমি আবারও ইমন ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। আপনি সংক্ষেপে 30 সেকেন্ড আপনি আমাদেরকে জানাবেন, আপনি নেতৃত্ব দিতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি দেখছেন? ইমন ভাইয়া। ভাইয়া, ইন্টারনেটের সমস্যা তো, একটু যদি প্রশ্নটা আবার বলতেন। জি, আপনি নেতৃত্ব দিতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি দেখছেন? 30 সেকেন্ড উত্তর দিবেন ভাইয়া। মেহেদী ভাই, আমার কথা কি শোনা যায়? জি, হ্যালো হ্যালো। জি ভাই, জি ভাই। প্রশ্নটা কি আবারও করব? আপনি নেতৃত্ব দিতে জি গিয়ে ভাই। সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি দেখছেন? নেতৃত্ব প্রদানে আপনার সবচেয়ে বড় জি চ্যালেঞ্জ এই কি? পর্যায়ে যদি আমি নেতৃত্ব দিতে গিয়ে আমার যে চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হয়েছি,
এই তার মধ্যে সর্বপ্রথম অন্যতম সমস্যা হচ্ছে যে আমাদের যে শিশুদের যে নিয়ম কানুন শেখানোর যে ব্যাপারটা, তাদের যে ম্যানেজ করা, যে কন্ট্রোলিং করা বা ডিসিপ্লিন শেখানো, তাদেরকে বোঝানো যে আমরা কি শিখাতে এসেছি বা তাদেরকে আমরা যে শিখাতে এসেছি তারা যে আমাদের থেকে কতটুকু নিতে পারতেছে বা আমাদের থেকে নিতে পারতেছে কিনা, এইটা মূলত আমাদের সদস্যরা অনেকেই অগোচরে আছে। তো আমাদের যে দায়িত্বটা, আমরা যে এই, আমরা ভীষণ নিয়ে এসেছি তাদেরকে যেই পড়াশোনা শিখাতে, আমরা যে তাদেরকে কিছু দিতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করতে পারি যেন, সেই উদ্দেশ্যে আমি আর কি সকল সদস্য এবং সকল ভলেন্টিয়ারদেরকে আর কি আহ্বান করব। অসংখ্য ধন্যবাদ ইমন ভাই। আমি আবারও আতিক ভাইয়ের কাছে যাইতে চাচ্ছি, আপনি 30 সেকেন্ডে আপনি উত্তর দিবেন। মিরপুর শাখায় চলমান ক্লাস ও কার্যক্রমের মান উন্নয়নে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? জি ভাই, আরেকবার বলবেন। মিরপুর শাখায় চলমান ক্লাস ও কার্যক্রমের মান উন্নয়নে আপনার স্পেসিফিক ভূমিকা বা পরিকল্পনা কি থাকবে? বিস্তারিত বলবো নাকি শর্ট ফর্মে? শর্টলি 30 সেকেন্ডে। মিরপুর শাখার ক্লাস কার্যক্রম উন্নয়নে আমার চিন্তা ভাবনা হচ্ছে সামনে প্রথমত ভলান্টিয়ার সমন্বয় করা, ভলান্টিয়ারদের টাইম ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন, এইটা ম্যানেজমেন্ট করা। যদি আমরা ঠিক থাকি তাহলে আমরা আশা করছি যে বাচ্চাদেরকে আমরা সঠিক পথে নিয়ে আসতে পারবো। ক্লাস কার্যক্রম বিষয়, ক্লাস শিডিউল মেনটেন, এটা করা পসিবল। অসংখ্য ধন্যবাদ আতিক ভাইকে। এবার আমি শাহাদাত ভাইয়ের কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই। নেতৃত্বের পথে আপনি কি ধরনের চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন এবং তা মোকাবেলায় আপনার কৌশল কি হবে? 30 সেকেন্ড ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। নেতৃত্বের পথে আমার যে চ্যালেঞ্জ গুলা, সেটা হচ্ছে কি, দল পরিচালনার চ্যালেঞ্জ, আর একটা হচ্ছে কি নেতৃত্বের আত্মবিশ্বাসের অভাব। দুইটা সম্পর্কে আমি বলবো। সেটা হচ্ছে কি, দল পরিচালনার যে চ্যালেঞ্জটা, সেই ক্ষেত্রে যেহেতু আমি একজন নেতৃত্বের ক্ষেত্রে নতুন, তো সেই ক্ষেত্রে আমাদেরকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমাদের কাজগুলোকে সবাইকে ভাগ করে দিতে হবে। ভাগ করে দিলে কি হবে, একজনের মানে যে ছাপটা, কাজের যে ছাপটা, সেটা আসলে মানে একজনের প্রতি সবচেয়ে বেশি চাপ হবে না। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে কি, নেতৃত্বের যে আত্মবিশ্বাসের অভাবটা, সেটা আমি আগেও বলছিলাম যে আমরা নতুন হিসাবে আমাদের অবশ্যই নেতৃত্বের যে জিনিসটা আছে বা আমাদের আত্মবিশ্বাসটা থাকে না। তো সেই ক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাসটা বাড়াতে হলে আমাদেরকে অবশ্যই ছোট ছোট সফল কাজ করতে হবে। আর 2 নম্বর যে কাজটা, সেটা হচ্ছে কি, সিনিয়রদের কাছ থেকে আমাদের কখনো পরামর্শ নিতে হবে, কারণ তারা যেহেতু ভাইস কোঅর্ডিনেটর এবং আমার যে পদে আমি যুক্ত হতে চাচ্ছি এই যুক্তে ছিল। আর একটা হচ্ছে কি, ব্যর্থতা থেকে আমাকে অবশ্যই শিখতে হবে। আমি ব্যর্থ হয়ে যাবো তার মানে ফেলে দিব এমনটা না। তার মানে কি, ব্যর্থতা থেকে আমাকে অবশ্যই শিখতে হবে। ধন্যবাদ ভাই, এই দুটো কথা আমি আলোচনা করছি। অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে আপনার মূল্যবান মতামত আমাদের শেয়ার করার জন্য। আমরা আলোচনা করতে করতে প্রায় শেষের দিকে চলে আসছি। আমি আলামিন ভাইয়ের কাছে লাস্ট আরেকটি কোয়েশ্চেন নিতে চাচ্ছি যে আপনার টিমের সদস্যদের মোটিভেট ও একত্রে রাখার জন্য কি ধরনের পদক্ষেপ নিতে চান, এবং শিশুদের ক্লাসে নিয়মিত উপস্থিত ও আগ্রহ বজায় রাখতে আপনি কি ধরনের উদ্যোগ নিতে চান? ধন্যবাদ মাদি ভাই, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। ফুটবল শাখার আমার ভলান্টিয়ার বা সহযোদ্ধারা যারা আছে, তারা আমার অনেকদিন, আমি যেটা দেখেছি যে আমাদের সহযোদ্ধারা অনেক অনেকটিভ বেশি, অনেক সময় দেওয়ার সুযোগ পাচ্ছে না। আমি আসলে ভলান্টিয়ার যারা আছে তাদেরকে আগে অ্যাক্টিভ করার চেষ্টা করব, এবং তাদেরকে আহ, তাদের সাথে সরাসরি কথা বলে, তাদের সাথে যোগাযোগ করে, অনলাইনে হোক বা অফলাইনে হোক, তাদের সাথে মিটিং করব, তাদের নিয়ে কথা বলবো, এবং তাদেরকে অ্যাক্টিভ করার জন্য, তাদেরকে অ্যাক্টিভ করতে পারলেই আমার তেজগাঁও শাখার যে শিশুদেরকে আমরা আম, পরিচালনা করতে পারবো। এবং শিশুদেরকে আমি আগে যেটা বলেছি যে পড়াশোনার যে চর্চাটা, সেটা চলমান রাখার জন্য তাদেরকে যে হাতে কলম শিক্ষা, এটা চলমান রাখলে, এবং তাদের যে আনন্দ দেওয়ার জন্য যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা উপকরণ, পুরস্কার বিতরণ, এইসবগুলো চলমান রাখলে আমার মনে হয় যে আমাদের শিশুরা আরো পড়াশোনায় আগ্রহ বাড়বে, এবং তাদেরকে আরো বেশি
অ্যাক্টিভ করতে পারবো, তাদেরকে আরো স্কুলে নিয়ে আসার জন্য আগ্রহ বাড়াতে পারবো। এবং আমি মনে করি আমার যারা সহযোদ্ধা আছে, ভলান্টিয়ার আছে, আমাদেরকে অবশ্যই সবাই সহযোগিতা করবে এবং তাদের অ্যাক্টিভিটির মাধ্যমেই তেজগাঁও শাখা এগিয়ে যাবে এবং তেজগাঁওকে আরো আহ, কাজ করার সুযোগ করে দিবে। আমি সবার কাছে দোয়া চাই এবং যে আমার ব্যালট নাম্বার 19 এবং 22 কর্মী পদে সবাই ভোট দিবেন এবং আমাকে কাজ করার সুযোগ দিবেন। সকলের কাছে আর সব সকল অসংখ্য ধন্যবাদ সহযোগিতা আলামিন ভাইকে। আহ, থাকবে। আমি শেষ একটি লাইন অথবা আপনি 10 সেকেন্ডের ভিতরে আমাদেরকে জাস্ট আপনারা প্রত্যেকে একজন একজন করে আমাদেরকে আপনাদের পক্ষের শেষ যে বার্তাটা এই নির্বাচনকে কেন্দ্র করে সেটা আমাদের মাঝে ছড়িয়ে দিবেন। প্রথমে মিরপুর শাখা থেকে ইমন ভাইয়া, 10 সেকেন্ড আপনার শেষ, আমাদের ভোটারদের পক্ষ থেকে আপনাদের চাওয়া কি সেই সম্পর্কে 10 সেকেন্ডে জাস্ট বলবেন। আমি বলবো যে নির্বাচন আমাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়। নির্বাচন হচ্ছে যে একটা সবার অংশগ্রহণ, সবার সাথে দেখা সাক্ষাৎ, হাসি, ভালোবাসা। এই প্রত্যাশা নিয়ে আমরা হচ্ছে অন্যের সাথে আমরা জুম বাংলাদেশ প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং এভাবে একের পর এক প্রজন্ম এসে আমাদের জুম বাংলাদেশ ইউথ ফাউন্ডেশন পথ শিশুদের জন্য যেন আরো ভালো ভালো কাজ করতে পারে, সেই ব্যক্তি নিয়ে আজকে মতো আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এরপর আতিক ভাইয়ের কাছে যাব আমরা। 10 সেকেন্ডে জাস্ট শেষ বার্তাটুকু কি হবে আমাদের সাথে শেয়ার করুন। জুম বাংলাদেশ ভাইয়া আমাদের শেখায় যে শিক্ষা হলো পরিবর্তনের চাবিকাঠি, আর আমরা সকলে একতাবদ্ধ ভাবে জুম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সাথে জুম বাংলাদেশ প্লাস হচ্ছে পথ শিশুদের এগিয়ে নিয়ে যাব। আর ভাইস কর্ডিনেটর পদপ্রার্থী হিসাবে আমি মিরপুর জোন থেকে আছি। আশা করছি যে আগামীতে টিম সমন্বয় করে আমি জুম বাংলাদেশ প্লাস মিরপুর জোনের পথ শিশুদের, সুবিধাবঞ্চিত শিশুদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সবাই দোয়া করবেন যেন আমি সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারি আগামীতে। ইনশাল্লাহ। এবার আমরা শাহাদাত ভাইয়ের কাছে যাব। 10 সেকেন্ড আপনার মতামত। আসসালামু আলাইকুম। আসলে 2025 8 নভেম্বর বাংলাদেশ প্রতিনিধি নির্বাচনে আমি একজন ভাইস কোঅর্ডিনেটর হিসেবে তেজগাঁও ওপেন স্কুল ব্রাঞ্চে একজন মনোনয়ন প্রার্থী হিসেবে নিযুক্ত হয়েছি। আর আমার মানে শেষ কথা হচ্ছে এটা কি যে যেমন বাংলাদেশের উচিত নতুন মানুষ বা নতুন মুখকে সুযোগ দেওয়া, কারণ নতুন মুখের মাধ্যমে তাদের নতুন পরিকল্পনা থাকবে, আর নতুন পরিকল্পনার মাধ্যমে একটা যুব বাংলাদেশ যাতে এগিয়ে যায় সেই আশা আমার অবশ্যই থাকবে। আর আমার অবশ্যই ব্যালট নাম্বার হচ্ছে 21। অবশ্যই আপনারা দেখবেন। এখন আপনারা শুধু সম্পর্ক ভালো থাকলে যে ভোট দিয়ে দেবেন এমনটা না, আপনারা সবসময় দায়িত্বশীল যোগ্য এবং ব্যক্তিকে মানে প্রার্থীকে ভোট দিয়ে আপনারা যোগ্যতায় মানে তাকে তার যোগ্য আসনে বসাবেন। এটি হচ্ছে আমার সবচেয়ে বেশি আকুতি। আরেকটা কথা হচ্ছে কি, আমরা হেরে গেলে অবশ্যই আমরা চলে যাব না জুম বাংলাদেশ থেকে। আমার কথা হচ্ছে কি, আমরা হেরে গেলেও জুম বাংলাদেশটা হচ্ছে একটা কি নন প্রফিট অর্গানাইজেশন। এখানে একটা পদের জন্য আমরা যুদ্ধ করব, যুদ্ধ থেকে হেরে যাব এবং চলে যাব, এমনটা যাতে না হয়। এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন। আমরা এখানে সবাইকে সহযোগিতা করার জন্য আসছি, আমাদের মন মানসিকতা যেন ওরকমই থাকে। ধন্যবাদ ভাইয়া। অনেক সুন্দর একটি কথা বলেছেন। হারা জেতা এটা পরের কথা, আমাদের একতা, আমাদের দলবদ্ধতা এটা হলো সবচেয়ে বড় কথা। আমি আলামিন ভাইয়ের নিকট শেষ আরেকবার যাব। 10 সেকেন্ডে আপনার শেষ বার্তাটা। আহ সামনে আগামী নির্বাচন, জাতীয় নির্বাচন না, ভলান্টিয়ার নির্বাচন। আমরা সবাই উৎসাহ উদ্দীপনার মধ্যে আছি এবং তুমুল প্রচারণা চলছে আমাদের সহযোদ্ধাদের মাঝে। আমার 19 নম্বর ব্যালট নাম্বার 19 এবং 22 কর্মী পদে আমি সকলের সহযোগিতা চাই। এবং 19 হচ্ছে সেপ্টেম্বরের 19 তারিখ জাতীয় মানবতা দিবস। আমি মানবতার কাজ করতেছি, আমরা সবাই অবশ্যই সবাই খেয়াল রাখবেন, মানবতা দিয়ে যেন জয় করতে পারি এবং সবার ভালোবাসা পেতে পারি এবং সবাই দোয়া করবেন আশা করি। আমরা সকল সহযোদ্ধা হেরে গেলেও সবাই একসাথে থাকবো, একসাথে আছি এবং জুম বাংলাদেশের যে আমরা নতুন নেতৃত্ব যেন আবারও তৈরি করতে পারি, আবারও যেন নির্বাচনে নতুন ভলান্টিয়ার আসতে পারে, সেই সুযোগগুলো করে দেওয়ার মানসিকতা আমাদের থাকতে হবে।
আমাদের পথ সবসময় স্থায়ী নয় এবং নতুনদের আগমনের বার্তা আমরা যেন দিতে পারি। অসংখ্য ধন্যবাদ আলামিন ভাইয়া। হারাজিতে আসলে এটাই পরের বিষয়। জুম বাংলাদেশ আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে আমরা একত্র থাকবো, কিভাবে একসাথে আমরা এগিয়ে যাব, কিভাবে আমরা একে অন্যের পাশে দাঁড়িয়ে এই সমাজটাকে পরিবর্তন করব। আমাদের এইরকমই একজন কমেন্টস করেছেন, সুদীষ্ণা চক্রবর্তী, পথটা গুরুত্বপূর্ণ না হয়ে কাজটা সবাই মিলে একসাথে করবে এই আশা রাখি। সবার জন্য শুভকামনা উনি জানিয়েছেন। বেসিক্যালি আমাদের আজকের এই পর্ব আমরা সর্বশেষ লগ্নে চলে আসছি। সর্বশেষ মুহূর্তে আমি আবারও রিফাত ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। অনেকক্ষণ যাবৎ উনি আমাদের সাথে রয়েছেন। আপনার এই নির্বাচন কেন্দ্রিক যে থিম সংটি রয়েছে, এটা সকলের মাঝে খুবই গ্রহণযোগ্যতা পেয়েছে অলরেডি। আশা করি এই গানকে কেন্দ্র করে আগামীতে তারা তাদের প্রচারণা চালাবে এবং এই থিম সংটি হবে আমাদের এই নির্বাচনের একটি মুখ্য প্ল্যাটফর্ম মানুষের ভাষা সকলের কাছে পৌঁছে দেওয়ার। আমি সকলের পক্ষ থেকে আবারও আমি আপনার নিকট একটি রিকোয়েস্ট করব যে আপনি আচ্ছা, রিফাত ভাইকে আসলে ধন্যবাদ। এই নির্বাচনকে কেন্দ্র করে নয়, আপনি পরবর্তী নির্বাচনে অবশ্যই আসবেন। আর প্রার্থীদেরকে আমি আরেকটা কথা বলবো, যেহেতু প্রতিভা আসলে এমন একটি জিনিস যেটা আসলে নিজের ভিতরে থাকে, সেটা হয়তো বা সবার মধ্যে নাও থাকতে পারে বা না থাকবে না, এই না যে আমি চেষ্টা করব না, চেষ্টার কোনো বিকল্প নেই, চেষ্টা করলে কে না কি পারে। সেই চেষ্টা থেকে আজকে রিফাত ভাইয়া এত সুন্দর আমাদের জন্য একটি থিম সং বানিয়ে দিয়েছে। অবশ্যই এই থিম সং বানানোর পিছনে ওনার অনেক পরিশ্রম, সময়, চিন্তা, মেধার প্রয়োগ করতে হয়েছে। আপনাদেরও যদি মনে হয় এরকম থিম সং বা এরকম নির্বাচনী প্রচারণার গান আপনাদের প্রয়োজন, অবশ্যই রিফাত ভাইয়ের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আশা করি রিফাত ভাই আপনাকে হতাশ করবে না। আপনিও যেন রিফাত ভাইকে হতাশ না করেন, অবশ্যই সেই বিষয়টাও খেয়াল রাখবেন। রিফাত ভাইয়া, শেষ বার্তা যদি আমাদেরকে কিছু একটা দিতে চান, আপনার মাধ্যমে আমাদের এই নির্বাচন আজকের এই আলোচনা সমাপ্ত ঘোষণা করব। যে আমাদের যেহেতু থিম সঙ্গে বলাই রয়েছে যে তোমার চোখে সেরাকে তাও ভোট পাওনা প্রতিনিধি আগে। তো আমার চোখে সবাই সেরা, যেহেতু সবাই ব্যালট পেয়েছেন এবং যোগ্য মনে করেছে জন্য আপনাদেরকে ব্যালট দেওয়া হয়েছে, আপনাদের একটা নম্বর দেওয়া হয়েছে। তো আমার চোখে সবাই সেরা, কিন্তু এবং আমার চোখে সবাই সেরা হলে হবে না, এখানে কাজের মাধ্যমে সেরা হতে হবে। তো অনেকে ভোট দান করবেন এবং তাদের চোখে আপনারা যারা সেরা তারাই আপনাদেরকে ভোট দিবে এবং ভোটে হারা জেতা এটা থাকবেই। আমি জিতলাম বললে আমি মহান কিছু হয়ে গেলাম তেমন কিছু না। আপনি দায়িত্বটা পেয়েছেন, আপনার উপর অনেক বড় দায়িত্ব, যে আপনি মানে জয়ী হওয়ার পর আপনার প্রতি পুরো ধরতে গেলে ওই টিমের একটা দায়িত্ব। তো আপনাকে সবকিছু সামাল দিয়ে ভালোভাবে কাজ করতে হবে। এবং আমার একটাই কথা, যে জিতুক বা হারুক কোনো সমস্যা নেই, আমরা সবাই একত্রে থাকবো, একত্রে সুস্থভাবে কাজ করব, এটাই প্রত্যাশা রাখছি। আর সকলের জন্য শুভকামনা, সুস্থ এবং সুন্দরভাবে ভোটটা হোক, এই দোয়া করি। অসংখ্য ধন্যবাদ রিফাত ভাইকে। আমরা আবারও আমাদের যে নির্বাচনের থিম সংটি শোনার মাধ্যমে আজকের এই টক শো পর্ব এখানেই সমাপ্ত ঘোষণা করব। সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফেজ। সবাইকে এসেছে এসেছে আবার নির্বাচন জুম বাংলার প্রাণে আবার উদ্দীপনা, একসাথে এগিয়ে চলা, ঢাক বাজে হাসির সুরে, রঙে রঙে ভরে যায় মন। এসেছে এসেছে আবার নির্বাচন জুম বাংলার প্রাণে আবার উদ্দীপনা, একসাথে এগিয়ে চলার, ঢাক বাজে হাসির সুরে, রঙে রঙে ভরে যায় মন। শুনো শুনো ভোটার গণ, জুমে আইলো নির্বাচন, শুনো শুনো সহযোদ্ধারা, জুমে আইলো প্রতিনিধি নির্বাচন। তোমার চোখে সেরাকে দাও ভোট, বানাও প্রতিনিধি তাকে।
পথের ছেলেকে লেখা হাতে খড়ি, কেউ ছুটে যায় বন্যার জলে, ছড়ায় মানুষের মুখে ভালোবাসার হাসি। কেউ শেখায় পথের ছেলেকে লেখা হাতে খড়ি, কেউ ছুটে যায় বন্যার জলে, ছড়ায় মানুষের মুখে ভালোবাসার হাসি। শুনো শুনো ভোটার গণ, জুমে আইলো নির্বাচন, শুনো শুনো সহযোদ্ধারা, জমে আইলো প্রতিনিধি নির্বাচন। তোমার চোখে সেরাকে দাও ভোট, বানাও প্রতিনিধি তাকে। ভলান্টিয়ারদের কণ্ঠে উঠুক এক গান, এক গান, সেবার আলো ছড়াক হাজার প্রাণ, হাজার প্রাণ, সাহস আশা দীক্ষায় এগিয়ে চলি, চলি। ভালোবাসার ডানায় ছুঁই স্বপ্নগুলি। ভলান্টিয়ারদের কণ্ঠে উঠুক এক গান, সেবার আলো ছড়াক হাজার প্রাণ, সাহস আশার দীক্ষায় এগিয়ে চলি, ভালোবাসার ডানায় ছুঁই স্বপ্নগুলি। শুনো শুনো ভোটার গণ, জুমে আইলো নির্বাচন, শুনো শুনো সহযোদ্ধারা, জুমে আইলো প্রতিনিধি নির্বাচন। তোমার চোখে সেরাকে দাও ভোট, বানাও প্রতিনিধি তাকে। শুনো শুনো ভোটার গণ, জুমে আইলো নির্বাচন, শুনো শুনো সহযোদ্ধারা, জুমে আইলো প্রতিনিধি নির্বাচন। তোমার চোখে সেরাকে দাও ভোট, বানাও প্রতিনিধি তাকে। তোমার চোখে সেরাকে দাও ভোট, বানাও প্রতিনিধি তাকে। অবশ্যই আপনার চোখে সেরাকে প্রতিনিধি বানাবেন তাকে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।